স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুক গৌরী। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদেশের মাটিতে একটি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়াকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলেও মনে করে জামায়াত। দলটি মনে করে দেশের ফিরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অভিমত প্রকাশ করা সমীচীন ছিল। দলটি আরও মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবেও যথার্থ নয়, কারণ বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপির প্রতি অনুরাগ নয়, বরং জামায়াতের আমিরই রোজার আগে নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতির প্রতিক্রিয়ায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বিগত 16 এপ্রিল জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা মিশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ, অনুরাগ, বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এই বৈঠকে ঐতিহাসিক বলেও জানান তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব ও এর পরবর্তী সময় থেকে দেশের সংগঠিত শেখ হাসিনার শীর্ষ একজন সহযোগীর $170 মিলিয়ন মূল্যের 320টি সম্পদ জব্দ করেছে। সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা বলেও মন্তব্য তার। প্রেস সচিব আরও লেখেন, প্রধান উপদেষ্টার এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও আশার সঞ্চার হয়েছে। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া ঈদ উদযাপন হয়েছে শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ছিল, তা অনেকটাই কেটে গেছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর। তবে কয়েকটি রাজনৈতিক শঙ্কা রয়েছে মাঠ পর্যায়ে নির্বাচনের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, সে আলোচনাকে জোরদার করেছে, যদিও এগুলোকে ছোটখাটো আর বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। ছোটোখাটো ঘটনা সব সময় ঘটে, আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটোখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটোখাটো ঘটনা দুই একটা ঘটবে। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। যে পরিসংখ্যান, এটা তো ঘটতেছে, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়ে গেছে, আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। দুইটা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো, সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কিভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায়। গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে স্বার্থন্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসেবেও দাবি করেন তিনি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে অল্প খরচে মামলা নিষ্পত্তি সহ ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে আইন মন্ত্রণালয়, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর বেইলি রোডে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। বলেন, দেশে বছরে 5 লাখ মামলা দায়ের হয়, এর মধ্যে লিগ্যাল এইডে 35,000 মামলা নিষ্পত্তি হয়। এই হার 2 লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা 40% কমবে। আরও জানান, ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের দেয়া হবে প্রশিক্ষণ। লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত
তথ্য আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000, আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম ITV-কে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই বিচারের মুখোমুখি হয়ে তার আদালতে উপস্থিত হওয়া উচিত। আরও বলেন, যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, বরং আইনিভাবে আদালতেই মোকাবিলা করা উচিত। এর আগে দুর্নীতি দমন কমিশনে আনা অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন ডক্টর ইউনূস। I sat down with him during his first visit to the United Kingdom since taking that job. You are an esteemed academic. You've won the Nobel Prize. Why did you decide when you got the phone call? Well, the fair thing would be I didn't decide. আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। More capable of doing that, and that's it. ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরাদের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। মহাসড়কের অনেক জায়গায় ছিল গাড়ির ধীর গতি। এছাড়া ঢাকামুখী মানুষের ঢল নামে বাস ও লঞ্চ ঘাটে। ভ্যাপসা গরম আর পরিবহন সংকটে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার জন্য সতর্ক করা হলেও অধিকাংশ যাত্রী তা মানেনি। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে নগরবাসী। উত্তরের মহাসড়ক, বাস টার্মিনাল, নদীবন্দর এলাকায় উপচে পড়া ভিড়। যমুনা সেতুর দুই প্রান্তে ছিল লম্বা যানজট। অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়লে সেতুর দুই পাশে স্থবির হয়ে যায় সবকিছু। বাধ্য হয়ে অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে চড়ছেন ঢাকায় ফেরার জন্য। ভ্যাপসা গরম আর পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এদিকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে লঞ্চগুলো। যাত্রীর চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ। তবে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। কেবিন পেয়েছে না কোনো লঞ্চেও, যা আছে মনে করেন ডাবল ভাড়া। সবসময় 2400, এখন আর 3500, 4000 এরকম ডাবল ভাড়া হইতেছে। যে ব্যস্ততার মধ্যে আসছি এবং অনেক যানজট ছিল। ফিরতি যাত্রায়ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের অতিরিক্ত নৌটহল বিদ্যমান আছে। আমাদের এখানে তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণের একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা আছে, যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন। ভোলার ইলিশা লঞ্চ ঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড়। নৌযানের তুলনায় যাত্রী বেশি হওয়ায় ঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে করে পাড়ি দিচ্ছেন মেঘনা নদী। সি ট্রাকে উঠতে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী মালামাল নিয়ে নদীতে পড়ে যায়। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার কথা বলা হলেও অধিকাংশ যাত্রীকেই তা ব্যবহার করতে দেখা যায়নি। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এছাড়াও ঝালকাঠি ও কুষ্টিয়া ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 4 জন। ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় বাস ট্রাক সংঘর্ষ হয়। পুলিশ জানায়, দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 2 জন। এদিকে ঝালকাঠিতে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, সকালে রাজাপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ট্রলির সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। এছাড়া ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে বোরহান উদ্দিন নামে এক উপপরিদর্শক মারা গেছেন। দুপুরে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার 87 ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেটের জাফলংয়ে 2 উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর কোয়ারির শ্রমিকরা।
দুপুরে দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গেলে 10 মিনিটের জন্য বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জাফলংয়ে অবৈধ পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন জ্বালানি উপদেষ্টা। 2015 সালের 8 জানুয়ারি সিলেটের গোয়াইনঘাটের এই জাফলংয়ের ডাউকি নদী পরিবেশগত বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সেখানে বলা হয় ডাউকি নদীর দুই তীরের 500 মিটার এবং পুরো নদীর প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ এবং পরিবেশগত বিপন্ন। সেখান থেকে যান্ত্রিক কিংবা ম্যানুয়াল কোনো পদ্ধতিতেই খনিজ সম্পদ আহরণে সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার 10 বছর পরও জাফলং এলাকা যেন ক্ষত বিক্ষত এক ইতিহাস। সরকার পতনের পর 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের তথ্য পায় প্রশাসন। প্রশাসনিক স্থবিরতার সুযোগে দিনে ও রাতের আধারে শত শত কোটি টাকার পাথর ও বালির লুটপাট অব্যাহত রয়েছে। এমন বাস্তবতায় শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। নৌকায় চেপে ক্ষয়ক্ষতির কিছুটা সরেজমিনে দেখেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে এমন স্থান আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেয়া হবে না। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। সাম্প্রতিক লুটপাটের বিষয়ে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা জানান, আশেপাশের ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। দুই উপদেষ্টার বক্তব্যের পরে 10 মিনিট তাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে হাতাহাতি হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা চাই আমার দেশের শ্রমিক আমার দেশে কর্ম করে আমার জীবন জীবিকা আমাদের রক্ষা করা হোক। তবে দিনরাত ইসিএভুক্ত এলাকা থেকে খনিজ সম্পদ লুটপাট বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। অবশেষে 17 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব সেবা। এ বিষয়ে আরও জানাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ হাসপাতালের কর্মকাণ্ড কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখনকার অবস্থা যদি বলি, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে কিন্তু সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। সকাল 8টায় হচ্ছে বহির্বিভাগ চালু হয় এবং আউটডোরের যেসব টিকিট আছে সেটা দুপুর 1টা পর্যন্ত আসলে 9 শতাধিক প্রায় টিকিট বিক্রি হয়। এখন কিন্তু ইমার্জেন্সি বিভাগে কিন্তু হচ্ছে কাজ চলছে এবং যেসব রোগীরা দেশে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেসব রোগীরা আসছেন তাদের কিন্তু হাসপাতালে যেসব চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সেবা দিচ্ছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, গত 28 মে হচ্ছে জুলাই বিপ্লবে আহত যারা এখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ভর্তি ছিলেন তাদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কিন্তু হচ্ছে দফায় দফায় আসলে সংঘর্ষ এবং মারামারির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই হাসপাতালের সেবা কার্যক্রম কিন্তু বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এরপরে কিন্তু এই 17 দিন মানে দেশের একটি বিশেষায়িত একটি হসপিটাল এবং এই হাসপাতাল কিন্তু হচ্ছে সারা দেশের সবচেয়ে বড় হাসপাতাল। এই হাসপাতাল চিকিৎসা সেবা বন্ধ হওয়ার কারণে কিন্তু রোগীরা অনেক ধরনের বিপাকে পড়েছেন, তারা ভোগান্তিতে পড়েছেন এবং ভোগান্তি কাটিয়ে কিন্তু আজকে যে চিকিৎসা সেবা চালু হয়েছে এবং এতে কিন্তু তাদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। যারা গুরুতর যারা রয়েছেন তাদের কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতাল থেকে আমাদের যেটা জানানো হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন যেসব রোগী আসছেন তাদের সেবা দিতে তারা হচ্ছে দায়বদ্ধ এবং তারা সেবা দিয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু র্যাব পুলিশের প্রহরা কিন্তু সকাল থেকেই বসানো হয়েছে, বিশেষ নজরদারি রাখা হয়েছে। যারা হচ্ছে এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে এখানে কিন্তু সব ধরনের
ধরনের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। আপনাকে যদি দেখাই যে র্যাবের গাড়ি এবং পুলিশের কিন্তু এখানে নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে, যাতে কেউ এখানে ঢুকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, এখানে কিন্তু সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং এটা আজ থেকে কিন্তু সেবা কার্যক্রম আগামী সব সময় চলবে, এমনটা কিন্তু হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। যেসব রোগী এখনো জানেন না, তাদের এখানে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও ৪২ জনকে পুশিন করেছে ভারত। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ৪ ভারতীয় সহ ১৬ জনকে পুশিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে ৩ সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে পুশিনের পর ২৩ জনকে আটক করে বিজিবি। গেল কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনবরত পুশিন করে যাচ্ছে ভারত, কূটনৈতিকভাবে যার প্রতিবাদ জানিয়ে আসছে ঢাকা। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে ৪ ভারতীয় সহ ১৬ জনকে পুশিন করেছে বিএসএফ। মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় ১১ জনকে, আর পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৫ বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এছাড়া লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ ৩ জনকে পুশিন করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এছাড়া পূর্ব ষাঁড়ডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অন্য ৩ জনকে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ৬ জনকে ঠেলে পাঠালেও বিজিবি ও স্থানীয়রা তাদের ফেরত পাঠায়। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এর চাপসার সীমান্তে শুক্রবার রাতে বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা চালানোর সময় ২৩ জনকে আটক করেছে বিজিবি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পুশিন নিয়েও তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা খুব অমানবিক কাজ করতেছে, এজন্য আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট পাঠিয়েছি। ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে, ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। কোনো নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতকে কূটনৈতিক নিয়ম রক্ষার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার উন্নয়নে $25 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এই ঋণ অনুমোদন দেওয়া হয়। SITA প্রকল্পের অধীনে দেয়া হয় এই ঋণ কর্মসূচি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে চলমান সংস্কার কর্মসূচিগুলোতে ব্যয় করা হবে, যার ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যের স্বচ্ছতা বাড়বে, অভ্যন্তরীণ সম্পদ আহরণে, সরকারি বিনিয়োগ ও কেনাকাটায়। সরকারের 5 প্রতিষ্ঠান BBS, NBR, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং অডিট জেনারেলের কার্যক্রমের উন্নয়ন করতে এই অর্থ ব্যয় হবে।